তাহলে আবার চলে এলাম আমাদের চ্যানেল অতনু স্টাডি সেন্টারে। সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা ভিডিও প্রতিনিয়ত দিচ্ছি নিয়ম অনুসারে। আজকে একটু দেরি হয়ে গেল, একটু কারণবশত ভিডিও বানাতে এবং আপলোড করতে দেরি হয়ে গেল, তার জন্য প্রথমেই সবার কাছে খুব দুঃখিত। তা যেটা বলার সেটা হচ্ছে, আমরা তো খুব আপ্রাণ চেষ্টা করছি তোমাদের যাতে উপকারে লাগি, এবং তোমরাও আশা করছি উপকার পাবে। আর কি হচ্ছে না হচ্ছে একটু কমেন্টসে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ এগুলি আমাদের আরও উৎসাহ যোগাবে আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। আমরা নতুন চ্যানেলে আসছি, তাই আমরা ওই উৎসাহগুলো পেলে আরও ভালো করার চেষ্টা করব। আস্তে আস্তে নিশ্চয়ই একদিন আরও বেটার জায়গায় বা আরও নিজেকে মেলে ধরতে পারবো আশা রাখছি। তা তোমাদের কাছে একান্ত অনুরোধ, তাই সবাই অবশ্যই অবশ্যই করে লাইক করো, কমেন্টস করো, এবং যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করো। আজকে রবিবার, আজকে যে ভিডিও যাওয়ার কথা, আমাদের যে রুটিন অনুযায়ী ভিডিও যাওয়ার কথা, সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষামূলক চাকরি পরীক্ষা হোক বা বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় আমাদের, যে ছোট ছেলেদের পরীক্ষা, বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো দেয়, সেই সংক্রান্ত যে অঙ্ক, সেই সংক্রান্ত অঙ্ক নিয়ে ভিডিও দেওয়ার কথা, বা ভৌত বিজ্ঞানের ওপর। আমরা বেশ কিছু সপ্তাহ ভৌত বিজ্ঞানের ভিডিও দিয়েছি। তা আজকে আমরা মেনলি চলে আসছি, সেটা হচ্ছে যে পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা, সেই ক্লার্কশিপ পরীক্ষার যে অঙ্ক আছে। আজকে আমরা প্রথম এই টপিক্সের উপর ঢুকছি, মানে ক্লার্কশিপ পরীক্ষার টপিক্সের উপর ঢুকছি। আস্তে আস্তে এই ধরনের ভিডিও দিতে থাকবো। আমার কতগুলো কথা বলার, সেটা হচ্ছে আশা করছি আজকে ভিডিও যেটা দিচ্ছি সেটা যদি তোমরা মন দিয়ে দেখো, অনেকটাই ভীতিটা কেটে যাবে। যে অনেকের মধ্যে ভীতি, কারণ আমাদের যেহেতু এই ক্লার্কশিপ পরীক্ষা যারা দিই আমরা, বা আমাদের যে ভাই বোনেরা দাও, তাদের মেনলি ভয় হচ্ছে অঙ্কে, যে বাবা অঙ্ক পারবো না। কারণ অনেকেই, বেশিরভাগ আর্টস বা কমার্স থেকেও এমন ছেলে আছে যারা পরীক্ষা দাও, বা যারা হয়তো সায়েন্সেও পড়েছো কিন্তু অনেকদিন অঙ্কের সঙ্গে টাচে নেই, তাদের ভয়। তা মেনলি এখানকার যেটা হয় সেটা আমি বাবা বলি, যে 8, 9, 10 এইসব সংক্রান্ত যে অঙ্কগুলো সেগুলো আসে। তাই সেই 8, 9, 10 যে অঙ্কগুলো, সেগুলো পারলে একবার বইগুলো একটু ভালো করে দেখো। যদি তোমরা বলো যে না স্যার ভিডিও ভালো লাগছে, আপনি কন্টিনিউ করুন, বা প্রত্যেকটা পার্টকে, অর্থাৎ দেখা গেলো যে যে জিনিসগুলো আছে, অত কাজের যে অঙ্কগুলো আছে এইটের, বা কোনো বীজগণিতিক ফর্মুলা যেগুলো লাগে, বা লাভ ক্ষতি বা শতকরা, বা সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এই প্রত্যেক টপিক্সের যে বেসিকটা, সেই বেসিকের এক একটা করে ভিডিও আমি দিতে পারি। আশা করছি দেব। কিন্তু সেটা সবটাই বললাম, তোমরা যদি তোমাদের রেসপন্সের উপর আমার আগ্রহটা বেশি বাড়বে। তা যদি মনে হয় যে আমি পারছি, তোমাদেরকে হয়তো আমার দ্বারা তোমরা উপকৃত হবে, তাহলে তোমরা অবশ্যই জানিও। যাই হোক, আজকে ভিডিও চলে যাবো। আমার আজকে ভিডিওটা হচ্ছে ক্লার্কশিপের যে পরীক্ষা, সেটা একটা বিগত পরীক্ষার যে প্রশ্ন। আমি যেটা দেখলাম, প্রশ্নটা মোটামুটি তোমার প্রায় নয় নয় করে 30টা কাছাকাছি প্রশ্ন আছে অঙ্কে। এখন প্রশ্নের জন্য তো সময় খুব কম বরাদ্দ থাকে, কিন্তু আমি যা দেখলাম, সত্যি কথা বলতে সময় যা বরাদ্দ থাকে তার থেকেও তো কম সময় লাগবে। কিন্তু আজকে আমি ভিডিওটা তোমাদেরকে দুটো প্যারালেলে দেখাবো, যে ব্রডভাবে যেটা ভাবা হয় বা বেসিক নিয়মে যেটা করা হয়, সেই বেসিক নিয়মটিকে আমি হঠাৎ করে একটা সূত্র বলে দিলাম, যে দেখো একটা লোক 10 দিন একটা কাজ শেষ করে, একটা লোক 12 দিনের কাজ শেষ করে, তারা একত্রে কাজটা করবে কি করে, 1/1/10 + 1/12 করে দিলাম। কিন্তু কেন হলো, আমি বলছি তুমি হয়তো শর্ট ফর্মে জানবে, শর্ট ফর্মে তুমি অঙ্কটা করবে, কিন্তু তুমি যদি একটু জেনে নাও যে আসলে নিয়মটা কি, সেটার জন্য এটা কেন হচ্ছে, তাহলে তোমার সুবিধা হবে। তাই আমরা আজকে যে একটা প্রশ্ন, যে কোনো ইয়ারের প্রশ্নে যে মোটামুটি 25-30টা আসে, তার মোটামুটি অর্ধেকটা মতো আজকে করাবো, পরের সপ্তাহে আর একটা অর্ধেকটা করাবো। আজকের মেনলি এটা করানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভীতিটা কেটে যাবে, যে হ্যাঁ ক্লার্কশিপ পরীক্ষা অন্তত অঙ্ক খুব সহজ আছে। যাই হোক, আর বেশি না কথা বলে আমরা ওই অঙ্কের দিকে চলে যাই। অঙ্কের দিকে প্রথমেই যখন যাচ্ছে, দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে, দেখো সেটা হচ্ছে যে কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে, বলছে কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত। এখন আমি আজকে যেহেতু ওই বেসিকে যাচ্ছি না, মোটামুটি প্যারালালি আলোচনা করব, কিন্তু আমি আর ডিটেলসে যাচ্ছি না। আজকে মোটামুটি বলে দিচ্ছি এটা সূত্র, এটা সাজে, এটা হয়, এটা হয়, এরকম করে দেখে নাও যে কত তাড়াতাড়ি করা যায়। তা প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারের ফর্মুলা কি। সেই চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে, তোমরা জানো, অনেকেই জানো, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, বা যাকে বলা হয় সুদে আসল, যাকে বলা হয় সুদে আসল। এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হচ্ছে p×1 + r/100⁴n। এবার কোনটা কি বিষয় একটু বলে নি। সেটা হচ্ছে পি হচ্ছে কি, মূলধন বা আসল, মূলধন বা
আসল, এন কি সময়, আর আর কি না চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে এই যে ফর্মুলাগুলো এগুলো কি করে আসছে না আসছে সেটা একদম চক্রবৃদ্ধি সুদের একটা গোটা ভিডিও বানালে তুমি বুঝতে পারবে, এবং সেটা করে দিতে পারলে তোমাদের সুবিধা। কারণ যারা অনেকদিন কাছে নেই বা অনেকদিন যারা মানে অন্যান্য স্ট্রিম থেকে আসছো, আর্টস থেকে বা থেকে, তাদের অঙ্কে হয়তো অতটা ভালো নলেজ নেই, কিন্তু আমি মনে করি একটুখানি লেগে থাকো। যারা আর্টসের স্টুডেন্ট তারা হলো স্যার আমরা কি অঙ্ক পারবো, অবশ্যই পারবে, একদম কিছু নেই। আমি ট্রাকের যে পরীক্ষাগুলো দেখাবো যে একদম 5-10 সেকেন্ডের মতো আনসারগুলো হয়ে যাবে। আমি শুধু বেসিকটা বলছি বলে একটু দেরি হচ্ছে। এবার দেখো তাহলে এইটা হলো, এবং এখানে একটা জিনিস আছে সেটা আবার বলছি যে বেশি বলতে গেলে ভিডিওটা বাড়বে। সেটা হচ্ছে কি না এই চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা কি, সরল সুদের সঙ্গে পার্থক্যটা কোনখানে। সরল সুদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আসল ধরো 100 টাকা, 10% সুদের হার, তাহলে 100 টাকা 1 বছরে সুদ কত দেবে 10 টাকা, 2 বছরে সুদ কত দেবে 10 টাকা, কারণ প্রত্যেক বছর আসল হচ্ছে 100 টাকা, 3 বছরে দেবে কত 10 টাকা, মানে 1 বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 10 টাকা, মোট তাহলে কত টাকা হলো 20 টাকা, তৃতীয় বছরে কত হলো 30 টাকা, এরকম মানে প্রত্যেক বছর একই সুদ পাচ্ছ প্রত্যেক বছর বছর। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয় 100 টাকা, প্রথম বছরে তুমি পেলে 10 টাকা, সুদে আসল হয়ে গেলে 110 টাকা, সঙ্গে সঙ্গে পরের বছর আসল হয়ে গেলে 110 টাকা। এর ক্ষেত্রে তা হয় না, এর ক্ষেত্রে আসল 100 100 100 10 10 10, এর ক্ষেত্রে কিন্তু 100 এক বছরে সুদ পেলে সুদে আসলটাই পরের বছর আসল, মানে আসল বেড়ে গেল। এটাই চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রে আকারে চলে আসবে, ওই সুদটা আবার আসলের সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে দ্বিতীয় বছরে তুমি সুদ পাবে কত 11 টাকা, সুদে আসল হয়ে গেলে 121 টাকা, পরের বছর আসল হয়ে গেলে 100, অর্থাৎ আসল বাড়ছে। এটাই চক্রবৃদ্ধি হারের মজা। তা যাই হোক, আমি বেসিকটা মোটামুটি একটুখানি বললাম যে আসলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি, আমাদের অত কিছু যাওয়ার দরকার নেই। তা সেটা হচ্ছে এই যে পরিবর্তনটা কিন্তু আমাদের ন্যাচারালি কি হয় 1 বছর অন্তর অন্তর, ওই যে 100 টাকা 1 বছর সুদ 10 টাকা, পরের বছর 110 110 টাকা 1 বছর অন্তর। কিন্তু অনেক অঙ্কের আছে যেখানে 6 মাস অন্তর চেঞ্জ হয়, 3 মাস অন্তর চেঞ্জ হয়, সেগুলোর ক্ষেত্রে ফর্মুলা আলাদা হবে। এটা কিন্তু ফর্মুলা হচ্ছে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি সুদটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আসলটা পাল্টাচ্ছে। এখন আমাকে যে উত্তরে বেসিকটা বললাম, এবার আমাকে অঙ্কটা করে দিয়েছে। অঙ্কটা কত তাড়াতাড়ি করবো, বলছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদ 2 বছরে কি বলছে 4 গুণ হবে। তাহলে দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এর জায়গায় কি বলেছে 2 বছরে কি বলছে না এই সমূল চক্রবৃদ্ধির 4 গুণ হবে, আসল তোমার পি তার 4 গুণ। তাহলে তুমি যখন অঙ্কটা পরীক্ষা করবে, যখন জেনে গেছো, আমি ওই জন্যই বললাম যে আজকে আমি অঙ্ক নিয়ে করাচ্ছি, এরপরে তোমরা যদি চাও অবশ্যই আমি প্রত্যেকটা পাটে পাটে তখন এর বেসিকটা শিখে যাবে না, এই ফর্মুলা কেন ইউজ করছি। তুমি এখন বলো স্যার এটা তো ফর্মুলা জানি না, যদি জানো, যদি বেসিকটা জানো, তাহলে ফর্মুলাটা কত তাড়াতাড়ি অঙ্কটা হতে হবে। তো আমি জানি এটা ফর্মুলা, তাহলে 4 গুণ বলেছে মানে পি এর 4 গুণ মানে 4p, তাহলে দুদিকে পি কেটে গেল, তাহলে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার, মানে 4 কার স্কোয়ার 2 এর স্কোয়ার, 4 কার স্কোয়ার 2 এর স্কোয়ার, ফট করে এই স্কোয়ারগুলো উঠে গেল। 1 প্লাস আর বাই 100 সমান 2, আর বাই 100 সমান 2 মাইনাস 1 মানে 1, এবার কোনাকুনি গুণ, এই কোণে এই কোণে, তাহলে আর সমান কত 100, তাহলে তোমার উত্তর হয়ে গেল কত 100%। কত উত্তর হয়ে গেল 100%। তাহলে দেখো অঙ্কটা করতে কত লাগলো 10 সেকেন্ডও লাগছে না তোমার, বা হয়তো 15 সেকেন্ড লাগছে তোমার। অর্থাৎ তুমি যখন বেসিকটা জানবে তখন এই অঙ্কটা করতে ঝট করে এইটুকু করে তুমি নিজেই বার করে ফেলবে। এবং অনেকে আবার এমনও আছে এই অভ্যাস করতে করতে এইটুকু ক্যালকুলেশন করার পরে উত্তর বলবে 100, কারণ 2 থেকে 1 বাদ এগুলো ক্যালকুলেশন করবেই না। ঠিক আছে, এটাই তো এই আমাদের চাকরি পরীক্ষাগুলো বিশেষত্ব, যে একটা অঙ্ককে তুমি কত তাড়াতাড়ি করতে পারছো। ঠিক আছে, ওই জন্য বেসিকটা জানা খুব দরকার, বেসিকটা অবশ্যই শিখবে, তাহলে ভালো পারবে। এবং সব ফর্মটাও দেখাচ্ছি কত তাড়াতাড়ি করছি, ঝট করে এটা হয়ে যাচ্ছে, হয়ে যাবে। এবং আমি আবার বলছি আজকের উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে জানানো যে ক্লাসের পরীক্ষা অঙ্ক কিন্তু খুব সহজ হয়। দেখো কত তাড়াতাড়ি হবে, 2 নম্বর অঙ্ক দেখো কি বলছে। দ্বিতীয় অঙ্ক বলছে যে একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে। দেখো অঙ্কটা কত তাড়াতাড়ি করবো, আগে দেখে নিতে হবে, এটা বলবো বেসিকটা। 1/2 অংশ করে 5 দিনে, তাহলে পুরো কাজটা করবে কত 10 দিনে, কারণ এই দুইটা দিয়ে গুণ হয়ে যাবে, আর পুরো কাজ মানে 1 অংশ, তাহলে 1 অংশ 10 দিনে হবে। বি বলছে কি 1/3 করে 4 দিনে, তাহলে 1 অংশ করে কত, এই 3 দিয়ে গুণ হয়ে 4 3 12 দিনে। তাহলে দেখো এ পুরো কাজটা করে 10 দিনে, বি পুরো কাজটা করছে 12 দিনে। তাহলে তুমি যখন অঙ্কটা শুরু করবে পরীক্ষা, তখন তাহলে আমি এরকম করে যে বলছি তুমি তার বলবে না কাউকে, তোমার তো অঙ্কটা করা দরকার, ঠিক মারবে। তাহলে তুমি কি করলে, তুমি প্রথমে লিখবে যে 1 2 5 1 10, এই 10, তাহলে এ আর বি একসঙ্গে করবে কত, একবারে ফর্মুলা হচ্ছে 1/10 প্লাস 1/12। কি সূত্র বললাম, শর্ট ফর্ম বললাম, এ পুরো কাজটা করে 10 দিনে, এ পুরো কাজটা করে 12 দিনে, এ পুরো কাজটা করে 10 দিনে, বি পুরো কাজটা করে 12 দিনে। পুরো কাজটা কি করে পেলাম, হাফ করে 5 মানে 1 করে 10, 1/3 করে 4, তাহলে 1 করে 12, এই যে 3 4 12,
তাহলে পুরো কাজটা তোমার পেতে হলো যে পুরো কাজটা করে 10 দিনে, পুরো কাজটা করে 12 দিনে। এবার এ আর বি একত্রে তাহলে কাজটা সম্পূর্ণ করবে কতদিনে? তার ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস 1/12। এবার তুমি ক্যালকুলেশন করবে, 12 10 লসাগু 60, 12 10 লসাগু কত 60, 10 6 60, 5 12 60। তাহলে কি হচ্ছে এটা? এইটা হচ্ছে কত, আমি তলাটা বলছি, 1/11/60। এটা উল্টে গেল, তাহলে কত হলো 60/11, মানে 5 পূর্ণ 5 এর 11, 5 পূর্ণ 5 এর 11। তাহলে দেখো তুমি কি দেখতে পাচ্ছ যে যখনই তুমি পুরো কাজটা 10 দিনে, পুরো কাজটা 12 দিনে করে পেয়ে গেলে, সঙ্গে সঙ্গে তোমার শর্ট ফর্ম হচ্ছে 1/1 প্লাস 1/12। আর তোমার কিছু ভাবতে হবে না। তাহলে 1/, এটা লসও করলে 60, 6 প্লাস 5 এটা 11/60, উল্টে গেল। তাহলে কত গুণ লাগলো? বেশি গুণ লাগবে না একদম। কিন্তু এবারে তোমাকে জিনিসটা দেখা যেটা আসে কি করে, ঠিক আছে? শর্ট ফর্মটা দেখিয়ে দিলাম, তুমি বলো আমার তো শর্ট ফর্মটাই দরকার। হ্যাঁ, শর্ট ফর্মটাই দরকার। আমি চাইছি তোমাদের অঙ্কের সঙ্গে নলেজ তৈরি হোক, শর্ট ফর্মটা তৈরি হোক। শর্ট ফর্ম শিখতেই হবে, শর্ট ফর্মের সাহায্যে তোমাকে করতে হবে। কিন্তু তোমার যদি আসল কাজ জিনিসটা করতে গেলে সেটা না জানো, তাহলে পারবে না। এবার আমি তোকে দেখাই জিনিসটা কিভাবে আসে। এ সমগ্র কাজ মানে কত গো? সমগ্র কাজ মানে 1 অংশ, এটা আমরা জানি। সমগ্র কাজ মানে 1 অংশ। তাহলে এ কি দেখলে ওখানে 10 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/10 অংশ। বি 12 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে কত 1/12 অংশ। তাহলে এ ও বি একত্রে 1 দিনে করে কত অংশ? 1/10 প্লাস 1/12। এবার এটা আমরা লসও করে দিই, মানে 1/10 প্লাস 1/12 অংশ। এটা আমরা লসও করি, তাহলে 60। তাহলে কত 6 প্লাস 5 মানে 11/60 অংশ, 11/60 অংশ। এবার আমরা লিখি, ঘুরিয়ে লিখি, এ ও বি 11/60 অংশ করে 1 দিনে, মানে এটা তুমি পেয়েছিলে 1 দিনে করে এত অংশ। ঘুরিয়ে লিখলে এত অংশ করে 1 দিনে, তাহলে 1 অংশ করে 1/11/60 দিনে। তাহলে উল্টে গেলে এটা সমান 11 পূর্ণ 1/5, সরি 5 পূর্ণ 5/5 দিনে, 5 পূর্ণ 5/11 দিনে। তাহলে দেখো তুমি 1 অংশ করে মানে সমগ্র কাজ। তো সমগ্র কাজটা পেলে কি 1/11/60, 11/60 পেলে কোথা থেকে? এই দুটো যোগ করে, সেটাই শর্ট ফর্ম। শর্ট ফর্ম তাহলে কি বললাম যে এ পুরো কাজ করে 10 দিনে, বি পুরো কাজ করে 12 দিনে। শর্ট ফর্ম হচ্ছে 1/1/10 প্লাস 1/12। আবার দেখিয়ে দিই, 60 লসাগু 1, এবার তুমি যখন করো তাড়াতাড়ি করো, 60টা উল্টে দাও, 60/11, 5 পূর্ণ 5/11 দিনে, 5 পূর্ণ 5/11। তাহলে তুমি পরীক্ষার সময় খালি এইটুকু করবে, 10-15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে আসল ফান্ডামেন্টাল হচ্ছে এরকম এরকম, এটা হচ্ছে আসল অঙ্কের নিয়মটা, সেটাকে শর্ট ফর্ম হচ্ছে এটা। তখন ওই জন্যই বলছি তুমি যদি বেসিক শিখে যাও, তোমার কিন্তু মানে তোমার যখন বেসিক কনসেপশন থাকবে যে কি হয়, কি করি না করি, তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি, পরের অঙ্কটা দেখো কি বলেছে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমি খুবই চেষ্টা করছি যে ভালোভাবে যাতে শিখিয়ে দাও, তোমাদের ভীতিটা যেন কাটে। অঙ্কের ভীতি কেটে গেল মানে তোমার অঙ্কে কিন্তু অনেকখানি করে ফেললে। অঙ্কের ভীতিটাই হচ্ছে মেন প্রবলেম। কারণ বেশিরভাগ ছেলে বাবারি আমি অঙ্ক পারবো না, এই এর দিকে টুকতে হবে, ওকে বলবে তুই বলে দিস, কিচ্ছু নেই। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক দিচ্ছে, বলছে 1 ঘন্টার কত অংশ 1 মিনিট 48 সেকেন্ড। ভালো করে দেখো, আমি একটু লিখছি, 1 ঘন্টার কত শতাংশ, কি বলেছে, কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। এগুলো ছোটবেলায় করতে বলতো যে 125 বা 1.25 কিগ্রা, 5 কিগ্রার কত শতাংশ, কত শতাংশ। প্রথমে যেটা করতে হয়, যাকে বলবে তাকেও যে এককে প্রকাশ করবে, যার বলবে তাকেও সেই এককে প্রকাশ করবে। এটা যেহেতু মিনিট সেকেন্ড আছে, তাহলে একে তুমি সেকেন্ড করতে পারবে। এবার পরীক্ষা যখন পড়েছে, আমি যখন সূত্রটা বলবো তখন দেখবে তুমি কি করবে সেটা বলে দেবো। আমি আগে বেসিকটা বলে দিই। 1 মিনিট মানে 60 দিয়ে গুণ, 48 সেকেন্ড 48 যোগ, তাহলে কত হচ্ছে 60 প্লাস 48, তাহলে কত হচ্ছে 108 সেকেন্ড বেরিয়ে গেল। তাহলে 21 সেকেন্ড করেছেন, 21 সেকেন্ড। 1 ঘন্টা মানে আমরা সবাই জানি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, এটা আমরা জানি। 60 মিনিট, 60 × 60 সেকেন্ড, 36 সেকেন্ড। এবার ফর্মুলাটা কি বলে, যার বলবে সে ওপরে, কার বলেছে এর, সরি যাকে বলবে সে ওপরে, যার বলবে 1 ঘন্টার সে নিচে ইন্টু 100%। তাহলে সূত্রটা কি বললাম, যাকে বলবে, অর্থাৎ আমি তোমাকে একটা প্লেন উদাহরণ দিই। যদি বলে একটা জায়গার মধ্যে 10 লিটার তেল থাকে, 5 লিটার তেল আছে, তাহলে কত শতাংশ আছে? দেখো তুমি এখনই বলো স্যার অর্ধেক আছে, কারণ 10-এর মধ্যে 5 অর্ধেক, অর্ধেক মানে কত 50%। তাহলে কি করে আসছে দেখো, আছে 5 ওপরে, থাকতে পারে 10, মানে যার মধ্যে, তাহলে 5/10 ইন্টু 100%, 5 × 10 2 50 100 কেটে গেল। ঠিক সেরকম যার মানে যাকে বলবে সে ওপরে, যার বলবে 1 ঘন্টার তাকে নিচে ইন্টু 100%। তার আগে সূত্রটা কি,
না দুটো কি একই এককে আনতে হবে? দুটোকে একই এককে আনতে হবে। এবার পরীক্ষা ধরে এই অঙ্কটা পড়েছে, তুমি কি করবে? তুমি কিচ্ছু লিখবে না, তুমি শুধু ঝট করে 60 + 48 = 108, 108/36 বলে 36 বললেন কোথায়? 1 ঘন্টা মানে 36, তোমাকে আর লিখতে হবে না। ইন্টু 100%, দুটো শূন্য কেটে দাও, 36 3 এ 3%, কত করে লাগলো? 5 সেকেন্ড। কত করে লাগলো? 5 সেকেন্ড। তাহলে দেখো এই ভীতিটা কাটাতে হবে যে আমরাও পারি, কিছু নেই, কিন্তু কেন পারি না? আমাদের ধারণাই নেই যে শতকরা কি করে বার করতে হবে। এই ধারণাটা তৈরি করতে হবে। তাহলে শতকরা অঙ্ক কি করতে হবে? এইটার অঙ্কগুলো দেখতে হবে তোমাকে, সরল সূচক সূত্র এর অঙ্ক দেখতে হবে, যেটা যেখানে লাভ ক্ষতি নাই অঙ্ক দেখতে হবে। এই 9 10 যে বেসিকগুলো, তাহলে সেইগুলো শিখতে হবে। সেইগুলো নিয়ে যদি তোমরা বলো, আমি আবার বলছি, আমি কিন্তু প্রত্যেকটা পাটে পাটে ক্লাস করাবো যে লাভ ক্ষতি বেসিকগুলো কি, সূত্র কি, কখন লাভ হয়, কখন ক্ষতি হয়, কখন ছাড় হয়, আবার তোমার শতকরা কখন কিভাবে করতে হয়, কি হয় না হয়, এগুলো কিন্তু বিস্তারিত আলোচনার ব্যাপার আছে। তো যাই হোক, নেক্সট আমরা অঙ্কে যাই। কি এই যেমন একটা অঙ্ক দিচ্ছি, এরপর ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্ক তোমরা অনেকেই করেছো, যে একটা ট্রেন যখন কোনো কিছুকে অতিক্রম করে, একটা ট্রেন যখন কোনো কিছুকে অতিক্রম করে, কেমন? ধরো একটা ট্রেন একটা গাছকে অতিক্রম করছে, তাহলে গাছকে অতিক্রম করে মানে কি? একটা ট্রেন এরকম লম্বা আবার ট্রেন আছে, ট্রেনটা যখন এইখানে গাছের গোড়াতে শুরু হলো তখন তার পেরোনো শুরু হলো। এবার যতক্ষণ না তার গোটাটা পেরিয়ে যাচ্ছে একদম পেছন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ট্রেনটা কিন্তু পেরোবে না। তার মানে এর যে দৈর্ঘ্যটা সেটা গোটাটাই পেরোবে। যদি এটা 50 মিটার হয়, তাহলে এই গাছটাকে তখন করতে 50 মিটারই পেরোতে হবে। মানে এই মুখটা ঢুকলো, গোটাটা পেরিয়ে যাওয়া মানে 50 মিটার। তাহলে কোনো গাছকে বা টেলিগ্রাফ পোস্টকে বা কোনো মানুষকে, যাদের কোনো সেই অর্থে বেদ নেই, তাদেরকে অতিক্রম করে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আর যদি কোনো বড় প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে দেখো এখানে যদি তাল গাছের বদলে যে প্ল্যাটফর্ম থাকতো, এখানে প্ল্যাটফর্ম আছে, সব লোকজন দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্ম, তাকে ট্রেনটা তাহলে এইখানে ঢুকেছে। এবার ঢোকার সাথে সাথেই তার অতিক্রম করা শুরু হয়ে গেল ট্রেনটা এইখানে। যতক্ষণ না সে এইখান থেকে লেজ নিয়ে বেরোচ্ছে, অর্থাৎ তার পিছনটা এই শেষ হচ্ছে, এখানে ঢুকলো এখানে, তার মানে ট্রেন নিজেও যাবে। আবার এটা যদি 100 মিটার হয় তাহলে 100 মিটার যাবে। তাহলে কতটা যাবে? দেখো এখান থেকে শুরু করেছে, এইখান থেকে এইখান পর্যন্ত যাবে, তাহলে এই 100টাও গেল, আবার ট্রেনটা নিজের 50ও গেল। তাহলে কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাবে, প্ল্যাটফর্ম দৈর্ঘ্য করতে হবে। এই বেসিক কনসেপশনগুলো থাকতে হবে, এইগুলো নিয়েই আলোচনার প্রয়োজন আছে। যাই হোক, তাহলে আমাকে এবার যে অঙ্কটা দিয়েছে সেটা কি? আমি যখন অঙ্কটা করবো আমাকে কি দিয়েছে পড়ে শোনাই। বলছি 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হয়, সময়ে 90 মিনিটের প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে তুমি যখন পরীক্ষা অঙ্কটা করবে, তুমি ঝট করে বলবে 60 + 90 যাবে, মানে 150 ট্রেনটা যেতে হবে, কারণ 60 তার দৈর্ঘ্য, 90 হচ্ছে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য। যাবে কি বেগে? 40 কিমি/ঘন্টা। এবার দেখো কিমি মানে কত? 40 কিমিকে মিটার করতে হবে, 40,000 মিটার। ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে দেখো টুক করে তুমি লিখে নাও এরকম করে, এর জাস্ট কিচ্ছু লিখবে না। 40,000 যায় 3600, একে যায় 3600 40,000, আর 150-এ যায় 3600 × 150/40,000। 1 2 3 4, 1 2 3, আচ্ছা একটা রয়ে গেল, তাহলে 40, 5 3 15, 5 8 40, ঠিক আছে। 4 2 8, 4 9 36, তাহলে কত হচ্ছে? 27/2, 13.5 সেকেন্ড, 13.5 সেকেন্ড। এখন তোমার মনে প্রশ্ন হতো, স্যার 36 সেকেন্ড বললেন কেন? এটা তো 60 মিনিটও করা যেত। হ্যাঁ করা যেত, কিন্তু উত্তরে সেকেন্ড দেওয়া আছে, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে সাধারণত আমরা সেকেন্ড করি কেন না, যেহেতু 40,000 যাচ্ছে 60 মিনিটে, তাহলে 150 যেতে অনেক কম মিনিট লাগবে, তার জন্য মিনিটে করি না সেকেন্ডে। তারপরে যদি সেকেন্ড 60 পেরিয়ে যায় তখন তাকে মিনিটে প্রকাশ করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার যেটা করলাম, তাহলে সেকেন্ডে করবো, সেকেন্ডে উত্তর দেওয়া আছে। তাহলে তুমি কি করলে? ঝট করে এটা 150, এটা ব্যাস দেখে নিলে অঙ্কটা হয়ে গেল তোমার। কিচ্ছু নেই, 40,000 কিচ্ছু লিখবে না তোমরা। 40,000 যায় 3600, একে কত, 150 কত, ব্যাস এইটুকু ক্যালকুলেশন করলে তোমার অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু খুব সোজা। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলছে, লাভ ক্ষতির অঙ্ক। বলছে এক ফল বিক্রেতা, কি বলছে অঙ্কটা? বলছে একটা ফল বিক্রেতা কি বলছে, বলছে দেখো 12 টাকা দিয়ে 15টা অ্যাপেল কিনেছে, আর 15 টাকা দিয়ে 12টা অ্যাপেল বিক্রি করেছে। এখন যতক্ষণ না একই পরিমাণ জিনিস বুঝতে পারবে ততক্ষণ তুমি লাভ ক্ষতি বুঝতে পারবে না। তুমি বলে কিরকম স্যার? ধরো আমি বললাম তুমি দুটো কলা কিনেছো 6 টাকা দিয়ে, তুমি ডজন বিক্রি করছো 30 টাকা দিয়ে, তোমার লাভ হলো লোকসান হলো? তুমি ভাবছো, মাথা চুলকাচ্ছ, এই মরেছে, দুটোর দাম 6 টাকা। তাহলে এবার তাহলে তোমাকে কি করতে হবে? হয় তোমাকে দুটো থেকে 12টার দামে যেতে হবে, কারণ ওটাও 12টা বিক্রি করেছো 30 টাকা, তাহলে দুটোর দাম 6 টাকা, মানে একটার দাম 3 টাকা, 12টার দাম 3 বার 36 টাকা। তুমি এবার বুঝলে, হ্যাঁ তাহলে আমি 12টা কিনেছি 36 টাকায়, কিন্তু 12টা বিক্রি করেছি 30 টাকায়। তাহলে কেনা বা বিক্রি একই পরিমাণ পথ না হলে তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না যে লাভ হয়েছে না লোকসান হয়েছে। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এক একটা জিনিসের দাম বার করবো প্রথমে, ঠিক আছে।
যে বলেছে ফল বিক্রি 12 টাকা দিয়ে 15টা অ্যাপেল কিনেছে, তাহলে দেখো আমি অত কিছু লিখবো না, 15টির ক্রয় মূল্য কত, 12 টাকা। বেশি কিছু লিখবে না, আমি এত কিছু লিখতে পারবো তাও না লিখতে হবে, তুমি জাস্ট ক্যালকুলেশনটা, একটার 12/15 কাটাকাটি করে কত হচ্ছে, 3 4 12 3 5 15, ব্যাস। খালি মাথার ক্ষেত্রে ক্রয় মূল্য। বিক্রি করছে কত, বলছে 15 টাকায় 12টি বিক্রি করছে, তাহলে 12টির বিক্রয় মূল্য কত, 15 টাকা। তাহলে একটার কত, 15/12, 3 5 15 3 4 12, এত টাকা। এবার প্রশ্ন হচ্ছে যে লাভ হলো লোকসান হলো, লাভ হতে গেলে বিক্রয়কে বেশি হতে হবে, ক্রয় কম হবে। যদি ক্ষতি হয় তাহলে ক্রয় বেশি হবে, বিক্রয় কম হবে। এবার তুমি বলো স্যার ভগ্নাংশ হলো স্যার 4-এর 5 আর 5-এর 4, কি করে বুঝবো স্যার কোনটা বেশি কোনটা কম? এখানে যদি খুব সহজে বুঝে যাচ্ছ, কারণ এখানে এটা হচ্ছে 4-এর 5 পূর্ণ ভাঙা যাচ্ছে না, এখানে পূর্ণ ভাঙা যাচ্ছে, তার মানে এ বেশি। কিন্তু আমি তবু বলছি যদি এরকম ওর ক্ষেত্রে পূর্ণ ভাঙা যাচ্ছে না, এর ক্ষেত্রে পূর্ণ ভাঙা যাচ্ছে না, বুঝবো কি? তার বোঝার নিয়ম হচ্ছে সবসময় নিচে থেকে উপরে গুণ করবে। 4 4-এ 16, 5 5-এ 25, কে বেশি, 25, তার মানে বিক্রয় মূল্য বেশি। কি বললাম, নিচে থেকে উপরে, উপর থেকে নিচে নয় কখনো, নিচে থেকে উপরে। তুমি বলো কোন দিকে নিচে থেকে উপরে করবে, কিছু নাই, নিচে ধরলেই তো উপরে এখানে শেষ হবে, নিচে ধরলেই উপরে শেষ হবে, তাহলে 25, তাহলে ওই যে বেশি হবে সে বেশি, তাহলে এ বেশি, তাহলে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি মানে বিক্রি বেশি দামে করেছো, তাহলে লাভ হয়েছে, তাহলে লাভ, প্রথমে লাভ লিখলাম, কারণ এখানে অপশনে সব দেওয়া আছে, শতকরা লাভের হারও দিয়েছে আবার ক্ষতির হারও দিয়েছে অপশনে, তাহলে তুমি বুঝতে পারবে না। তাহলে প্রথম লাভ, লাভের হার বার করতে গেলে লাভ কত হয় না, একটা জিনিসেরই দাম বার করেছি দুটো জিনিস, তাহলে লাভ করতে গেলে কি করতে হবে না, একটা জিনিসের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, এটা লাভ। যদি বলে কত টাকা লাভ হলো একটা বিক্রি করে, তাহলে এটা। আর লাভের হার বার করতে দিলে লাভ বাই ক্রয় মূল্য, যেহেতু সব একটা জিনিসের তাই ক্রয় মূল্য এইটা, এগুলো কিন্তু ক্রয় মূল্য নয়, এইটা ক্রয় মূল্য, যেহেতু একটা জিনিসের উপর কাজ করছি। তাহলে 4-এ 5 ইন্টু 100%, ইন্টু 100%, খুব বেশি সময় লাগবে না। 15-1 1-এ 4 এর কাটাকাটি, 12 15 1-এ কত, যেই পেয়ে গেলে এটা মাইনাস এটা বাই এটা করে দেবে, তাহলে এটা লস হয়ে কত হবে, 25 - 16/20 ইন্টু এটা উল্টে গেল 5-এর 4 ইন্টু 100%, এবার কাটাকাটি করে দাও, 20 5-এ 100, ঠিক আছে। তাহলে এখানে আসছে 9 ইন্টু 5 ইন্টু 5/4%, তাহলে কত আসছে 225/4%, তার মানে 4 5-এ 20, 4 6 24, 2 5%, 56.25%। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু কত ইজি, মানে ফটাফট 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 হয়ে যাবে। তাহলে তুমি বেসিক কনসেপ্ট হলো এই লাভ বিক্রয় মূল্য কাকে বলে, ক্রয় মূল্য। তুমি বলো স্যার না না এগুলো লিখছি, এগুলো এত বোঝাচ্ছি বলে মনে হচ্ছে, তুমি নিজে খাতায় করো, কিচ্ছু নেই। 12টায় দেখে এত, আচ্ছা এটা এরকম হবে আমরা যেভাবে করি আর কি, ঠিক আছে। প্লাস আমি আবার বলছি, আমি আরো শর্ট ফর্ম দেখাবো, কিন্তু শর্ট ফর্মেরও না এত নিয়ম আছে, আমি দেখেছি যে সেই শর্ট ফর্মের নিয়মগুলো তুমি কিন্তু এত মনে রাখতে হবে না, তার থেকে যদি বেসিক কনসেপ্ট তাড়াতাড়ি করতে পারো তাহলে আরো তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। টুক করে গেলে একটু পেন্সিল নেবে, রাফ করবে, হয়ে যাবে। নেক্সট অঙ্ক। এবার একটা কথা বলি, এই যে প্রশ্নগুলো দিচ্ছে না, এখানে এমন প্রশ্ন আছে, দেখা যায় আমি কথা বলছি একটা প্রশ্নের জন্য আমার 1 মিনিট করে বরাদ্দ ধরো, বা আমি হাফ মিনিট করে বরাদ্দ, 30 সেকেন্ড করে বরাদ্দ। এমন প্রশ্ন আছে যার জন্য লাগবে 45 সেকেন্ড লাগতে পারে, যদি লাগে না প্রায় অঙ্ক 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। আবার এমন অঙ্ক আছে যেটা 10 সেকেন্ডে হয়ে যাবে, যেমন এই অঙ্কটা দেখো, পরের একটা অঙ্ক দিচ্ছে দেখো, একটু চোখ কান খোলা রাখ, দেখো অঙ্কগুলো কত তাড়াতাড়ি হবে। দেখো একটুখানি চোখ কান খোলা রাখো, দেখো কিরকম বলছে, 3 0 3 4 বিয়োগ 1 0 0 2 ভাজিত 20.0। দেখে মনে হচ্ছে বাবার এটা বিয়োগ এটা ভাগ, এটা দিয়ে একে ভাগ করা যায় নাকি? তাই বটে, তোমাকে তো অঙ্ক ওরকমই দেবে যে যেখানে তোমাকে মাথাটা খাটাতে হবে। তাকিয়ে দেখো, এইটা দেখে মনে হচ্ছে যদি দশমিক না থাকতো এর ডবল এটা, 1 0 0 2 2 0 0 4 ডবল। তাহলে মাথার একটুখানি যদি খেলাও, জাস্ট খালি তুমি যখন পরীক্ষায় করবে তখন ভাগ মানে এরকম দশমিকটা তুলে দিলে মানে দুটোর পর দশমিক ছিল, 100 হলো, এটা কেটে গেল 2 হয়ে গেল, এটা কেটে গেলে 50, আর 50 বিয়োগ দিয়ে দাও 8 দ্বারা, তাহলে 1 9, ব্যাস অঙ্ক শেষ। কত অঙ্ক করতে লাগলো? তাহলে অঙ্কটা দেখেই যদি ঘাবড়ে যাও তাহলে আর কিছু করার নেই। কিন্তু আমি আবার বলছি, তোমার এই যে 25টা 30টা মধ্যে 25-30টাই নামবে অঙ্ক, অঙ্ক নিয়ে কোনো চিন্তা থাকবে না। আমি আবার বলছি, আমি যেভাবে করাচ্ছি আমার সঙ্গে তাল মিলিয়ে দেখো, প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝো, বেসিকটাও শেখাবো, দেখবে অঙ্কগুলো আস্তে 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 জলের মতো লাগবে আর কি, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, এবার একটা আছে সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় কিরকম? সমতুল্য ছাড় মানে কোনো একটা জিনিসের ওপর প্রথমে 20% ছাড় দিচ্ছেন, তারপরে আবার 25% ছাড় দিচ্ছে, দিবে যে মোট ছাড় করো, সমতুল্য ছাড় করো। এই অঙ্ক করা সব থেকে ভালো পয়সা, একটু মাথা, আবার বলছি মাথা খাটাতে হবে। ধরে নাও 100 টাকা জিনিসটার দাম, তাহলে 100 ধরলে কি সুবিধা হয়, 20% মানে 100-20% মানে 20, তাহলে কত টাকা ছাড় দিলে, 20 টাকা ছাড় দিলে হয়ে গেল 80 টাকা।
100-তে 20 টাকা ছাড় দিয়েছো, হয়ে গেছে 80 টাকা। 80 টাকার উপর কত ছাড় দিচ্ছ? 25% ছাড় দিচ্ছ। আচ্ছা 25 মানে কি? 25% মানে কি? 25/100 মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 80-র 4 ভাগের 1 ভাগ, এটাই মজা। আগেরটা 100-তে 20% ছাড়, মানে 100-র 20% মানে 20, 100-তে 20 মানে 20, 80-র 25% মানে 25% মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 80-র 4 ভাগের 1 ভাগ মানে কত? দেখো 80-র 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 20 আসে, মুখে মুখে পারবে 20 টাকা। তাহলে মোট 20 20 কত টাকা হলো? 40 টাকা। তাহলে 100 দিয়ে 40 টাকা ছাড়, তাহলে সমতুল্য ছাড় হচ্ছে কত? 40%। সমতুল্য ছাড় হচ্ছে কত? 40%। এটা মাথায় রাখবে, ঠিক আছে? আবার বলছি, এটা শর্ট ফর্ম আছে, আমি শর্ট ফর্ম নিয়েও আলোচনা করবো আজকে। জাস্ট আমি খালি দেখাচ্ছি যে টপটপ টপটপ অঙ্কগুলো কিভাবে করা যায়, একটু চোখ কান খুলে, একটু মাথার মধ্যে নিজেদের বাস্তব জ্ঞান লাগিয়ে করে দেওয়া যায়। যে 100-র 20% মানে 20 টাকা ছেড়ে দিয়েছো, তাহলে কত টাকা? 80 টাকা হয়ে গেছে। 80 টাকার উপর 25% ছাড় মানে আবার 20 টাকা। বলো কি করে হলো? লইছো 25% মানে 25/100 মানে 1/4 ভাগের 1 ভাগ, মুখোমুখি হয়ে যাবে। 80-র 4 ভাগের 1 ভাগ মানে 4 20 80, তাহলে আবার 20 টাকা ছাড়। তাহলে অ্যাকচুয়ালি ছেড়ে দিলে কত হবে? 60 টাকা। ছাড় হয়েছে কত? 40 টাকা। তাহলে 20 20 40, 100 দিয়ে 40, তার মানে কত টাকা হলো? না 40% ছাড় হয়ে গেল। ঠিক আছে, দেখো এই মধ্যে দেখো আমি অনেকগুলো অঙ্ক মোটামুটি তোমাদের প্রায় 5-6টা অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো। এবার যেটা বলেছে সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি হবে। আমি আগে যেটা যেটা অরিজিনাল নিয়ম সেটা আগে দেখাবো, তারপর শর্ট ফর্মটা বলবো। দেখো বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি। এখন ক্ষতি বা লাভ সাধারণত আমাদের কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। কোনো কিছু বলে দিক বা না দিক, সম্পূর্ণ লাভ বা ক্ষতি সবসময় নির্ধারণ করা হয় ক্রয় মূল্যের উপর। তারা বললো 20% লাভ। 20% কথাটা মানে হচ্ছে 100-তে 20, 100-তে 20। এখন এই 100টা কি? এই 100টা যে ক্রয় মূল্য, যদি না কিছু বলে দেয় বা ক্রয় মূল্য বলে দিল, তাহলেও 100টা হচ্ছে ক্রয় মূল্য। এবার দেখো যেটা হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে 15% কথাটা অর্থ কি? আমি একটাকে বললাম 15% কত মানে হচ্ছে 100-তে 15 ক্ষতি। ক্ষতি হয়েছে, অবশ্যই ক্ষতি। তাহলে এই 100টা কি? 100 হচ্ছে বিক্রয় মূল্য। তুমি বলো কেন এখনই বলেন ক্রয় মূল্য? কেন? যেহেতু বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর, তাহলে এখন 100 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো 100 টাকা বিক্রয় মূল্য, 15 টাকা ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কত? অবশ্যই বেশি। তুমি বলে বুঝলেন কি করে স্যার? আর ক্ষতি হয়েছে মানে কিনেছিল বেশি দামে, বিক্রি করেছে কম দামে। কিনেছিল বেশি দামে, বিক্রি করেছে কম দামে। তাহলে 100 টাকা যদি বিক্রি করে 15 টাকা ক্ষতি করে, তাহলে নিশ্চয়ই 15 টাকা বেশি দামে কিনেছিল, তাহলে 115 টাকা। তাহলে এবার উল্টো নিয়মটা কি হবে? 115 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 15 টাকা। তাহলে কি বললাম? এবার পেয়ে গেলাম ক্রয় মূল্য 115। আমার কথা ছিল 100 বিক্রয় হলে 15 ক্ষতি, তার মানে ক্রয় মূল্য 115। তাহলে 115 হলেও ক্ষতি হচ্ছে 15 টাকা। 115 কি? ক্রয় মূল্য। তাহলে 115 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 15 টাকা। একে কত? 100-ই কত? তাই তো আমরা জানি শতকরা বার করতে গেলে 100-তে করতে হয়। তাহলে 5 23, 5 3 15, 300/23। পূর্ণ ভাঙলে হবে 13 23 থেকে 23, আর 700 3 23 46, 4 দিয়ে করলে 92। আচ্ছা তাহলে এটা হচ্ছে 23-এ করলে 3 দিয়ে করলে 3 3 কেন 3 দিয়ে 69। তাহলে 1/23, 13 পূর্ণ 1-23, 13 পূর্ণ 1-23। এটা করে আমি তোমাকে ভেঙে খানিকটা ভেঙে বললাম, পুরোটা লিখে লিখে করি। 100 টাকা বিক্রয় মূল্য হলে 15% ক্ষতি মানে 15 টাকা ক্ষতি, তার মানে 115 টাকা কিনেছিল। তাহলে ক্রয় মূল্যের উপর জানতে চেয়েছে, মানে ক্রয় মূল্যটা 100 হলে কত ক্ষতি হয় জানতে চাইছে। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে 15 টাকা ক্ষতি, তার মানে ক্রয় মূল্য 115 টাকা, তার মানে 115 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 15 টাকা। একে কত? 100। এবার আমি শর্ট ফর্মটা বলবো, যখন পরীক্ষায় করবো তখন কি করবো, এইরকম শর্ট ফর্ম আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব আস্তে 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 আস্তে। আমি জাস্ট আজকে প্রশ্নটা পেয়েছি, আজকে ঢুকছি। শর্ট ফর্মটা কি বলছে? বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার। ক্ষতির হার, তাহলে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? এখন আমি আবার বললাম, একটু আগে দেখালাম যে ক্রয় মূল্য নিচে এলো, তাহলে এখানকার সূত্রটা হচ্ছে 15 ক্রয় মূল্য। তুমি বলে এটা ক্রয় মূল্য বুঝলি কি করেছি? বললাম 15% ক্ষতি মানে 100-তে 15 টাকা ক্ষতি মানে কিনেছে কত টাকা? 115 টাকা ইন্টু 100% ইন্টু। শর্ট ফর্ম হচ্ছে তুমি যখন এটা দেখবে তুমি শুধু এইটুকু করবে, এসব কিছুই লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। তুমি লিখবে 15/100 + 15 ইন্টু 100। 100 + 15 হলো ক্ষতি হয়েছে বলে, লাভ হলে অন্য হতো। যদি ধরো 15% লাভ বলতো, তাহলে কিন্তু এটা কিন্তু কি হতো? 100 - 15 হতো, কারণ লাভ হয়েছে মানে ক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যটা
কম, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ লাভ কখন হয় যখন ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি। তাহলে এখানে কিন্তু ক্ষতি বলেছে, এখানে কি বলেছে ক্ষতি, তাহলে এখানে 15 হলো, তাহলে 15 ইন্টু 100 বাই 115, 5 3 15, 5 23, তাহলে 300 বাই 23, মানে একটু আগে ভাঙলাম কত 13 পূর্ণ 1 এর 23, 13 পূর্ণ 1 এর 23, তাহলে এইটুকু করতে কতক্ষণ লাগবে, তাহলে শর্ট ফর্মে ঝট করে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে একটা অঙ্ক আবার দেখো, আমি আবার বলছি অঙ্ক খুব সহজ দিয়েছে, মানে এর মতো সহজ অঙ্ক হয় না। আমি আজকে মোটামুটি যতগুলো পারছি করে দিচ্ছি ভিডিওটার মধ্যে, কারণ ভিডিওটা লেন্থ করে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যাবে, 1.5 ঘন্টা বেশি হয়ে যাবে। তা আমি অর্ধেক করে করছি, আজকে অর্ধেক করছি, পরের দিন অর্ধেক, তাহলে এই পেপারটা সলভ হয়ে যাবে। অনেক সময় এই পেপারে রিপিট হয়, তোমরা সেগুলো দেখবে। তাছাড়া আমি কন্টিনিউয়াসলি করাতে থাকবো, আমি এই প্রশ্নের প্যাটার্নটা দেখলাম, এই ধরনের লাভ করতে দিয়ে কিছু কিছু অঙ্ক, এখান থেকে কিছু কিছু অঙ্ক এরকম করাতেই থাকবো। ঠিক আছে, এরপরের অঙ্কটা দিয়েছে 3 জনের বয়স অনুপাত দিয়েছে 7:5:4, তাহলে সঙ্গে সঙ্গে 7x 5x 4x ধরে নিলে, তুমি যখন অঙ্কটা করবে তখন এইভাবে 7x 5x 4x ধরে নিলে। এবার শর্তটা কি বলছে, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, তাহলে প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি কি চোখে দেখতে পাচ্ছ, প্রথম আর তৃতীয়। কি শর্ত বলছে, দ্বিতীয়র দ্বিগুণ, মানে দ্বিতীয়র দ্বিগুণের থেকে 5 বেশি, দ্বিতীয় দ্বিগুণের থেকে 5 বেশি, এটাকে ঝট করে হয়ে গেল। এটা হচ্ছে 11x, এটা হচ্ছে 10x, তাহলে এইদিকে এসে বিয়োগ হলো, তাহলে x সমান 5, যেই 5 পেয়ে গেলে দ্বিতীয় জনের বয়স চেয়েছে, তাহলে 5x, মানে 5 পেয়েছো x এর মান, 5 5 25, 5 5 25, তাহলে তোমার অঙ্ক শেষ, 5 5 25। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 42 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তাহলে কোনো সংখ্যাকে যদি 3টে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে সেটা কি করে বার করতে হয়, তাদের লসাগু, কারণ সেই একটা সংখ্যা যাদেরকে ওই প্রত্যেক সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, মানে ওই সংখ্যাটা ওই 3টে সংখ্যারই গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতক, এবং ক্ষুদ্রতম মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। কিন্তু এখানে মিলে যাওয়ার কথা বলেনি, এখানে বলছে প্রত্যেকটা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে। তার মানে প্রথম মিলে যাওয়া পর্যন্ত বার করি, তার সঙ্গে 1 যোগ করে দেবো, তার মানে কি ওই মিলে যাওয়া পর্যন্ত মিলে যাবে, একটা বেড়ে যাবে। তাহলে আমি কি করবো না, যখনই এরকম ধরনের অঙ্ক দেবে মনে রাখবে যে 20 42 আর 63 যদি দিয়েছে তাদের লসাগু করতে হবে। লসাগু করার নিয়ম জানো, 20 42 63, 2 10 20, 2 21 63, তারপরে 3 দিয়ে দাও 10, 3 7 21, 3 21, তারপর 7 দিয়ে দাও 7 1 7, তাহলে এই 3টে গুণ করে, তাহলে 2 3 6 7 42, 42কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 2 6, 3 4 12, আর 10 এর 0 1260, তাহলে 1260, আর এই যে 1 ভাগশেষ থাকে বললাম, তাহলে 1261, একটা অবশিষ্ট থাকে বললাম। এই পর্যন্ত মিলে যাবে প্রত্যেকটা, 20 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 42 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 63 দিয়ে ভাগ করলেও, এর থেকে কোনো ছোট সংখ্যা নেই যে 3টে দিয়ে মিলবে, এর থেকে বড় সংখ্যা আছে, মানে এরই যে গুণিতকগুলো আছে তাদেরকে প্রত্যেকটা মিলবে, কিন্তু এটাই সবচেয়ে ছোট সংখ্যা যাদেরকে প্রত্যেককে এই 3টে দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার এর সঙ্গে যখন 1 যোগ করে দিলাম 1261 হয়ে গেল, তাহলে প্রত্যেক 1260 পর্যন্ত মিলে যাবে, একটা বেড়ে যাবে। তুমি উত্তর করার সময় জাস্ট লসও করবে, 1 যোগ করে উত্তর শেষ, 1261। এরপর এটা দেখো সমাধানের মতো দিয়েছে, সেই সমাধানটা কি দেখো, এইগুলো একটু বোঝে না, চালাকি করে করতে হবে, একটু চালাকি করে করলেই ঝট করে হয়ে যায়। সেটা কিরকম, 20 পূর্ণ 1 এর 2, 20 পূর্ণ 1 এর 2, 30 পূর্ণ 1 এর 3, বিয়োগ স্টার দিয়েছে, আমি স্টারটাই জানতে চাইছি, আমি কি এক্স ধরে নিলাম, 35 পূর্ণ 2। দেখো আমরা জানি এই পূর্ণ নিয়মটা একটু জানো, পূর্ণ মানে হচ্ছে যোগ, অর্থাৎ 5 পূর্ণ 1 এর 3 মানে 5 যুক্ত 1 এর 3, তোমরা জানো অনেকে, এটা পূর্ণ ভাঙলো 5 3 15, 1 এর 16, আর একেও ভাঙলে 3 5 15, 1 এর 16 3 হবে, একই হবে। তাহলে পূর্ণ মানে এটা ঝট করে তুমি কি করবে, 20 প্লাস 1 এর 2, 30 প্লাস 1 এর 3, বিয়োগ x সমান 35 প্লাস 2 এর 3 করলে, যেই করলে 50 30 যোগ করলে 50, তার থেকে পূর্ণটা বাদ দাও, মানে এদের পূর্ণ ওই দিক থেকে 35 আসছে, তাহলে পূর্ণ বাদ দিলে, এদের ভগ্নাংশ যে দুটো আছে তাদেরকে তুমি যদি মুখে মুখে যোগ করতে পারো, যে 3 আর 2 5 দরকার নেই, রেখে দিলাম, তার সঙ্গে ভগ্নাংশটা বিয়োগ করলাম, আর এক্সটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম, তাহলে এক্স এর মানই বার করতে বলেছে, এক্স এর মানই বার করতে বলেছে। তাহলে আমি কি করলাম একটু চালাকিটা, যে প্রথমে পূর্ণগুলোকে যোগ আকারে ভেঙে দিয়ে যেগুলো পূর্ণ সঙ্গে তাদের বিয়োগ করলো, তাহলে এটা হলো 15। এইখানে দেখো লসও করলে 6 লসও, 2 3 6, 3 2 6, 3 2 6, 2 2 4, তাহলে দেখো 15 প্লাস 3 আর 2 5, 5 থেকে 1 বাদ, মানে 1 এর 6, তাহলে হয়ে গেল 15 প্লাস, একটাকে যদি 20 পূর্ণকে 20 প্লাস লিখতে পারি, তাহলে 15 প্লাস 1 এর 6 কে কি লিখবো, 15 পূর্ণ 1 এর 6, 15 পূর্ণ 1 এর 6, ঠিক আছে, 15 পূর্ণ 1 এর 6 উত্তর হয়ে গেল। তাহলে তুমি এখন প্রশ্ন করতে পারো, স্যার এটা নয় 1 এর 6 হলো বলে বললেন, যদি এটা পূর্ণ ভাঙা যেত, ধরুন এটা 7 এর 6 এসেছে,
তখন তুমি একই রকম করে 7 ছকে পূর্ণ ভেঙে নেবে, তাহলে এই পূর্ণটা এর সঙ্গে যোগ করে দেবে, তাহলে 16 পূর্ণ 1/6 হয়ে যাবে। 16 পূর্ণ 1/6, ওতে কোনো চাপ নেই। তাহলে কি করলাম, পূর্ণ সংখ্যাগুলো এক জায়গায় করলাম, ভগ্নাংশগুলো এক জায়গায় করলাম, পুরোটা জয়েন করে দিলাম, অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ অঙ্কগুলো কত ইজি হচ্ছে, মানে অঙ্কগুলো কিন্তু কঠিন না। বারবার বলছি অঙ্ক কিন্তু যথেষ্ট সহজ অঙ্ক আর কি। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু করবে। আবার যেমন একটা অঙ্ক দিয়েছে, এটা আবার আগের মতো অঙ্কটা হবে। সেটা কি বলছে, এটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যতক্ষণ 30 মিনিটে 20 মিনিটে ভর্তি হয়, তাহলে দুটোকে একত্রে করলে ওই সেই কাজের লোকের মতো, যেটা এ আর বি শেখাচ্ছিলাম, যে এ বি কাজ করে 10 দিনে 12 দিনে, তাহলে একত্রে কাজ করবে। কি ফর্মুলা কি বললাম, 1/1 প্লাস 1/12। ঠিক এরকম প্রথম নলটা দিয়ে বলেছে কত না 30 মিনিটে, দ্বিতীয় নলটা দিয়ে 20 মিনিটে, তাহলে দুটো দিয়ে পূর্ণ করে কত, 1/1 1/30 তাহলে যোগ করে দাও, 30 20 60, 30 2 60, 20 3 এটা, তাহলে উল্টে গেল, 60/3 দিয়ে 5, 5 12 60 হয়ে গেল 12 মিনিট, উত্তর শেষ। আর দুটো নল দিয়ে যখনই বলবে এত মিনিটে পূর্ণ করে, তাহলে দুটো মিলিয়ে একসঙ্গে পূর্ণ করে কত, 1/1 প্লাস 1/20 যোগ করে দাও, উত্তর শেষ। ঠিক আছে, এরপরে একটা অঙ্ক দিয়েছে, যেটা আমি বলবো খানিকটা অপশন দেখেও করা যায়, মানে এগুলো একটা টিপস, অনেক ধরনের শিখতে হয়, আরো পরে পরে অন্যান্য পরীক্ষার জন্য শিখবে, যে অপশন দেখে অনেকে আন্দাজ করে। ঠিক আছে, কিরকম বলছে, 300 গ্রাম চিনি দ্রবণ আছে, কি আছে, দ্রবণ, এতে 40% চিনি আছে, তাহলে চিনি আছে কতটা, 340% মুখে মুখে করতে পারবে 120 গ্রাম। এবার একটা মজার প্রশ্ন, সেটা কি বলছে, কত গ্রাম চিনি মেশালে দ্রবণটার চিনিটা হয়ে যাবে 50%, মানে যা অর্ধেক অর্ধেক। কেমন অর্ধেক অর্ধেক, ধর যদি দ্রবণটা 400 গ্রামের হয়, তাহলে চিনি যদি 200 গ্রাম থাকে, তাকে বলা হয় 50%, তাকে বলা হয় 50%। তাহলে এখানে দেখো আমাকে অপশন দিয়েছে কি কি, 10 40 60 8। মজাটা হচ্ছে এখানে যে ছেলেটা ভুল করে, যখন তুমি চিনি যোগ করবে 120 সঙ্গে 10 যোগ করলে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে 300 সঙ্গে 10 যোগ হবে, কারণ যখন চিনি যোগ করছে দ্রবণটা তো বাড়ছে। তাহলে এখানে হলো 130, এটা হলো 310। তুমি চোখে দেখি বুঝতে পারছো যে এইটার অর্ধেক এটা নয়, এটার অর্ধেক এটা নয়। চট করে মাথায় বলো, তাহলে 40 যদি করি, এদিকে 40 যোগ, তাহলে এটা কত হবে 60। দেখো এটার অর্ধেক এটা নয়, 340 অর্ধেক কত, 170, তাহলে 50% হয়নি। চিনি বাড়া মানে দ্রবণ বাড়বে, এবার দ্রবণটা টোটাল পরিমাণটা এইটা হবে, এর অর্ধেক হবে, দ্রবণটার পরিমাণের অর্ধেক হবে। নেক্সট আসে 60, তাহলে 60 যোগ করলে হয়ে গেল কত, 180, এখানেও 60 যোগ করলে হয়ে গেল কত, 360। তাকিয়ে দেখো 360 অর্ধেক হচ্ছে কত, 180, মানে 50%, মানে কি হলো, তাহলে তোমার আনসার হয়ে গেল 60, আনসার হয়ে গেল 60। এটা আমি অপশন দেখে করতে বললাম, যদি তুমি অঙ্কে নেমে করো খুব দেরি হবে তা না, এর থেকে কত একটু দেরি হবে, খুব দেরি হবে না, কিরকম দেরি হবে মানে হবে, তাহলে এটা তুমি বুঝলে অপশন থেকে। এবার আমি দেখো তোমাকে কি করছি, আমি ধরে নিচ্ছি এক্স চিনি মেশাচ্ছি, তাহলে এর সঙ্গে এক্স যোগ হবে, এর সঙ্গে এক্স যোগ হবে, এইটা খালি খেয়াল রাখবে যে এর সঙ্গে এক্স যোগ, এর সঙ্গে এক্স যোগ। এবার কি বলছে, এই চিনির পরিমাণটা বলছে এর অর্ধেক, এর অর্ধেক, এইটা মাথায় রাখতে হবে। তাহলে এই চিনির পরিমাণটা এর অর্ধেক, তাহলে এর অর্ধেক যখন করবে, তাহলে 300 অর্ধেক, এক্স এর অর্ধেক, 120 প্লাস এক্স, তাহলে এটা কেটে গেল 50, 150 বিয়োগ 120, এক্স মাইনাস এক্স বাই 2, এটা যোগ করলে 30, এটা বিয়োগ করলে কত হবে, এক্স বাই 2, কারণ একটা এক গোটা এক্স থেকে যদি অর্ধেক এক্স বাদ দাও, তাহলে অর্ধেক এক্সই থাকে, তাই তো। এবার কোনাকুনি গুণ, এক্স 30 দুগুণে 60, তাহলে উত্তর হয়ে গেল কত, 60। অর্থাৎ তুমি এটাও করতে পারো, এক্স চিনি যোগ করেছো, তুমি দ্রবণটা 300 প্লাস এক্স, তার অর্ধেক ক্যালকুলেশন করে এক্স 60, এটাও তোমার বার করতে পারো। কিন্তু আমি যেটা বললাম অপশন দিয়েও করা যায়। আজকে মোটামুটি আর ভিডিওটা লেন্দি করছি না, প্রথম দিনে শুরু করলাম, কিছু কথা বললাম, আমাদের ভিডিওটা বেড়ে যাচ্ছে। আমি এরপরে বাকি যে এই প্রশ্নের যে বাকিগুলো আছে, মোটামুটি আরো যতগুলো আছে বললাম 25-30টার মতো, তার মধ্যে যটা হলো আর কি 10-12টা হলো, বাকিটা আমি একটা সিরিজই করবো, সেদিন তার কিছু বলার নাই। কিন্তু তোমরা যদি বলো বা চাও, তাহলে কিন্তু আমি কিন্তু পরপর এই যে ধরনের অঙ্কগুলো, অর্থাৎ এই দ্রবণের অঙ্ক, কোনটা কি শতাংশ, শতকরা, কোনটা লাভ ক্ষতি, প্রত্যেকের বেসিক কনসেপশনগুলি এক একদিন ছোট 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 করে একটা করে ক্লাস করাতে পারি। যাই হোক, আজকে এইটুকুই থাক। তোমরা ভালো করে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। প্রত্যেককে বলছি, যদি কারো এনকোয়ারি থাকে, আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল খোলা আছে, সেখানেও তোমরা জয়েন্ট হয়ে সেখানেও কিছু বলতে পারো, যে স্যার এইগুলো আমাদের অসুবিধা ছিল দেখুন, বা এই ক্লাসের পরীক্ষা প্রশ্ন খুব সহজ, যতটা পারবো আমরা চেষ্টা করবো করে দেওয়ার, এবং প্রত্যেকটা ছোট ছোট করে ক্লাস করিয়ে সেই বেসিকগুলো দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই।